সাগর মাঝে এটি জেলেদের নোঙর গ্রাম। এখানে অবসরে হৈ হুল্লোড় ও আনন্দোল্লাসে মেতে ওঠেন জেলেরা। ঢেউ না থাকলে এই নোঙর গ্রামের জেলেরা গান বাজনার আসরে মেতে ওঠেন। সাথে থাকে সামুদ্রিক নানা ধরনের সুস্বাদু মাছ ভাজা খাওয়ার পর্ব। ইলিশ সাগরের মধ্যে অথই জল, তার মধ্যে আমাদের ট্রলার চলছে আর আমি বসে বসে খাচ্ছি, অন্যরকম এক মজা। আমরা আছি বঙ্গোপসাগরের গভীরতম খাদ সোয়াচপ নৌ গ্রাউন্ডের পাশে। জেলেদের জালে উঠেছে বড় হাঙর, ইলিশ ও কাটা মাছ। সাগরে খুবই দ্রুতগতিতে সাঁতার কাটে এই হাঙর। মাছ ভেবে এরা মানুষকেও আক্রমণ করে। স্ত্রী হাঙর পুরুষের সাথে যৌন মিলন ছাড়াই বাচ্চা জন্ম দিতে পারে। এই হাঙরের পাখনা অত্যন্ত মূল্যবান। হাঙরের তেলের জন্য পৃথিবীব্যাপী ৬০টিরও বেশি প্রজাতির হাঙর শিকার করা হয়, যার মধ্যে ২৬টি প্রজাতি এখন বিলুপ্তির সম্মুখীন, যা আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ ইউনিয়ন বিলুপ্তির ঝুঁকিতে আছে বলে তালিকাভুক্ত করেছে। হাঙরের লিভারের তেল বহু শতাব্দী ধরে নর্ডিক জেলে এবং স্ক্যান্ডিনেভিয়ান জনগোষ্ঠীর মানুষ ব্যবহার করত। জাপানেও এই তেল ব্যবহার হতো। বঙ্গোপসাগরের মাঝ থেকে সবাইকে শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। আমরা এখন রয়েছি বাংলাদেশের কুয়াকাটা উপকূল থেকে বঙ্গোপসাগর মাঝে ১০৩ কিলোমিটার দূরে। গতরাত ৩টার দিকে এখানে এসে জাল ফেলেছিলেন জেলেরা। এখন ঘড়িতে সময় সকাল ৮টা ৫৫। কিছুক্ষণ আগে জেলেরা জাল টেনে তুলেছেন। এতে এই বড় বড় ইলিশ, সুরমা বা মাইট্টা, হাঙর, কালো সাদা রূপচাঁদা, লুইট্টা এবং বড় একটি কাটা মাছ উঠে আসে। বড় আকারের এই মাছকে বাংলায় সাধারণত কাটা মাছ বলা হয়। এছাড়া মোচন, মোচকাটা ও গুজ্জা নামেও ডাকা হয়। এর ইংরেজি নাম ব্ল্যাকটিপ সি ক্যাটফিশ। একে জায়ান্ট মেরিন ক্যাটফিশ এবং ট্রপিক্যাল সি ক্যাটফিশ নামেও ডাকা হয়। এর বৈজ্ঞানিক নাম প্লিকোফোলিস ডুসুমিয়েরি। এই মাছ নদী ও সমুদ্রে বাস করে। এদের মূলত ইন্দো পশ্চিম প্রশান্ত মহাসাগরের মোজাম্বিক, মাদাগাস্কার থেকে শ্রীলঙ্কা, ভারতের পূর্ব উপকূল, বাংলাদেশ, মায়ানমার থেকে সুমাত্রা দ্বীপ পর্যন্ত পাওয়া যায়। কাটা বা মোচন মাছ অনেক বড় হয়, তবে সর্বোচ্চ কত কেজি পর্যন্ত হতে পারে তা জানা যায়নি। এই মাছ তাজা, শুকিয়ে এবং লবণ দিয়ে সংরক্ষণ করে বাজারজাত করা হয়। এখানে মাইট্টা মাছ, যাকে ইংরেজিতে ইন্দো প্যাসিফিক কিং ম্যাক্রল, স্পটেড সিয়ারফিশ এবং স্পটেড স্প্যানিশ ম্যাক্রল নামে ডাকা হয়। একটি হাঙর উঠেছে। বাংলায় একে বলি হাঙর ও কালা হাঙর নামে ডাকা হয়। ইংরেজিতে ব্ল্যাকটিপ শার্ক, স্পটফিন শার্ক ও গ্রে শার্ক নামে ডাকা হয়। মূলত এর পাখনার ডগায় কালো রঙের চিহ্ন থাকায় একে ব্ল্যাকটিপ শার্ক ও স্পটফিন শার্ক নামে ডাকা হয়। এরা রিকুইয়াম হাঙরের একটি প্রজাতি এবং কার্চারহিনিডাই পরিবারের, যা হাঙরের বৃহত্তম এবং সর্বাধিক পরিচিত পরিবারগুলোর একটি। এই পরিবারে লোনা এবং মিষ্টি উভয় জলে বাস করতে পারে এবং মানুষের জন্য বিপজ্জনক বলে পরিচিত বুল শার্ক, লেমন শার্ক, গ্যালাপাগোস শার্ক এবং ব্ল্যাকটিপ রিফ শার্ক উল্লেখযোগ্য। এরা কোরাল রিফ এবং সর্বোপরি সমুদ্রের বাস্তুতন্ত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এমনকি আমাদের জলবায়ু পরিবর্তন রোধে সহযোগিতা করে। বলি বা ব্ল্যাকটিপ হাঙরের বৈজ্ঞানিক নাম কার্চারাইনাস লিম্বাটাস। এর মধ্যে কার্চারাইনাস শব্দটি মূলত গ্রিক দুটি শব্দ কার্কারোস এবং রিনোস থেকে এসেছে। কার্কারোসের অর্থ হল ধারালো বা করাতের মতো খাঁজ কাটা এবং রিনোস অর্থ নাক। প্রাচীনকালে গ্রিকরা হাঙরকে রিনি নামে ডাকত, তবে
কার্চারাইনাস শব্দ মূলত এই হাঙরের খসখসে চামড়া এবং করাতের মতো ধারালো দাঁত থাকায় ব্যবহার করা হয়েছে। বৈজ্ঞানিক নামের শেষের শব্দ লিম্বাটাস একটি ল্যাটিন শব্দ, যার অর্থ প্রান্ত বা সীমানা। আর এই শব্দটিও পাখনার কিনারে কালো রঙের বর্ডার বা দাগ থাকায় ব্যবহার করা হয়েছে। ফরাসি প্রাণীবিদ অ্যাকিল ভ্যালেন্সিয়েন্স এই হাঙরের বৈজ্ঞানিক বিবরণ প্রথম তৈরি করেছিলেন। আর 1839 সালে জার্মান ফিজিওলজিস্ট, অ্যানাটমিস্ট, ইকথিওলজিস্ট এবং হার্পেটোলজিস্ট জেপি মুলার বা জোহান্স পিটার মুলার এবং জার্মান চিকিৎসক ও অ্যানাটমিস্ট ফ্রিডরিখ গুস্তাভ জ্যাকব হেনলে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন। এই কারণে অনেক সময় নামকরণে মুলার ও হেনলের নাম উল্লেখ করা হয়। ব্ল্যাকটিপ শিকারী খাদ্যের সন্ধানে ক্রমাগত টহল দেয়। এই হাঙর খুবই দ্রুত সাঁতার কাটতে পারে এবং অত্যন্ত চঞ্চল। শিকার ধরার সময় মাঝে মধ্যে পানির উপর লাফিয়ে ওঠে। এরা বিভিন্ন প্রজাতির মাছ, ছোট হাঙর, শাপলা পাতা, স্কুইড, কাটালফিশ ও অক্টোপাস খেয়ে থাকে। এই প্রজাতির হাঙর অনেক সময় মাছ ধরার নৌকা কিংবা জাহাজ অনুসরণ করে, কেননা জালে আটকে থাকা মাছ এবং নৌকা কিংবা জাহাজ থেকে অন্যান্য সামুদ্রিক মাছ বা প্রাণী ফেলে দিলে তা খাওয়ার সুযোগের অপেক্ষায় থাকে। ব্ল্যাকটিপ হাঙর মূলত ভীতু প্রাণী, মানুষের জন্য অত্যন্ত বিপজ্জনক বলে মনে করা হয় না। তবে এরা খাবারের উপস্থিতিতে আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। মানুষের উপর আক্রমণের রেকর্ড রয়েছে, যদিও এদের আক্রমণ বেশিরভাগই ভুলবশত ঘটে। অগভীর খোলা পানিতে যখন এই হাঙরগুলো ছোট মাছ শিকার করে, তখন অনেক সময় মানুষের হাত পাকে মাছ ভেবে ভুল করে কামড়ে দেয়। এছাড়া নিজেদের কোনোভাবে বিপদগ্রস্ত মনে করলে এরা আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। বিশেষ করে স্পিয়ার ফিশিংয়ের সময় এই হাঙরগুলো বেশি বিপজ্জনক হয়ে ওঠে। দ্য ইন্টারন্যাশনাল শার্ক অ্যাটাক ফাইলের রেকর্ড অনুযায়ী মানুষের উপর 29টি অপ্রীতিকর আক্রমণের জন্য ব্ল্যাকটিপ হাঙর দায়ী। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, ক্যারোলিনা, ভার্জিনিয়া, আলাবামা এবং দক্ষিণ আফ্রিকায় আক্রমণের খবর পাওয়া গেছে। বলা হয় ফ্লোরিডা জলসীমায় প্রায় 20 আক্রমণের জন্য ব্ল্যাকটিপ হাঙর দায়ী, যা প্রায়শই সার্ফারদের আঘাত করে। এই প্রজাতির বেশিরভাগ আক্রমণের ফলে কেবল ছোটখাটো আঘাত লাগে। সামগ্রিকভাবে এই হাঙর স্বেচ্ছায় মানুষকে আক্রমণ করার চেষ্টা করে না। নিরাপদ দূরত্ব বজায় রাখলে এবং প্রাকৃতিক পরিবেশে বিরক্ত না করলে এদের থেকে বড় কোনো বিপদের সম্ভাবনা নেই। ব্ল্যাকটিপ হাঙর সচরাচর 5 ফুট দৈর্ঘ্যের আশেপাশে হয়। এখন পর্যন্ত রেকর্ড করা দৈর্ঘ্য প্রায় 9.4 ফুট এবং সর্বোচ্চ ওজন 122.8 কেজি পর্যন্ত পাওয়া গেছে। এরা 10 থেকে 15 বছর পর্যন্ত বাঁচে। অগভীর উপকূলীয় এলাকা পছন্দ করে। পছন্দের আবাসস্থল হল কর্দমাক্ত উপসাগর, দ্বীপ, উপহ্রদ এবং প্রবাল প্রাচীরের কাছাকাছি স্থান। এরা কম লবণাক্ততা সহনশীল, নদীর মোহনা এবং ম্যানগ্রোভ জলাভূমিতেও প্রবেশ করে। এদের বেশিরভাগ স্বতন্ত্রভাবে ঘুরে বেড়ায়, তবে পানির নিচে কিশোর ও প্রাপ্তবয়স্করা বিভিন্ন আকারের দল গঠন করেও থাকে এবং একসাথে অন্যান্য প্রজাতির মাছ শিকার করে। ব্ল্যাকটিপ হাঙর বিশ্বব্যাপী গ্রীষ্মমণ্ডলীয় এবং উপক্রান্তীয় জলে পাওয়া যায়। এর মধ্যে আটলান্টিকে এটি ম্যাসাচুসেটস থেকে দক্ষিণ ব্রাজিল পর্যন্ত, মেক্সিকো উপসাগর, ক্যারিবিয়ান সাগর, ভূমধ্য সাগর, মাদেইরা এবং ক্যানারি দ্বীপপুঞ্জ থেকে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র পর্যন্ত পাওয়া যায়। ইন্দো পশ্চিম প্রশান্ত মহাসাগরে অর্থাৎ দক্ষিণ আফ্রিকা এবং মাদাগাস্কার থেকে আরব উপদ্বীপ এবং বঙ্গোপসাগর থেকে শুরু করে জাপানের রিউকিউ দ্বীপপুঞ্জ থেকে উত্তর অস্ট্রেলিয়া পর্যন্ত পাওয়া যায়। এছাড়া পূর্ব প্রশান্ত মহাসাগরে এটি দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে পেরু পর্যন্ত পাওয়া যায়। ব্ল্যাকটিপ হাঙর বসন্ত থেকে গ্রীষ্মের শুরু পর্যন্ত মিলন করে। স্ত্রীরা 10 থেকে 12 মাস গর্ভধারণের পর বছরে প্রায় একই সময় 1 থেকে 10টি বাচ্চার জন্ম দেয়।
গড়ে 4 থেকে 7টি বাচ্চা জন্ম দেওয়ার হার সবচেয়ে বেশি। তবে স্ত্রী হাঙর প্রতি 2 বছরে একবার বাচ্চা জন্ম দেয়। এরা ডিম পারে না, বরং সরাসরি বাচ্চা জন্ম দেয়, যাকে বলা হয় ভিভিপ্যারিটি। এই প্রক্রিয়ায় মায়ের দেহের অভ্যন্তরে ভ্রূণের বিকাশ হয় এবং এরপর সরাসরি বাচ্চা জন্ম দেয়, যা স্তন্যপায়ী প্রাণীদের প্রজনন প্রক্রিয়ার সাথে অনেকটা মিল রয়েছে। ভিভিপ্যারিটি প্রক্রিয়ায় পুরুষ হাঙর তার বিশেষ অঙ্গ ক্লাস্পার ব্যবহার করে স্ত্রী হাঙরের শরীরের ভেতর শুক্রাণু প্রবেশ করায়, যাকে অভ্যন্তরীণ নিষেক বলা হয়। আর স্ত্রী হাঙরের একটি কার্যকরী ডিম্বাশয় এবং 2টি কার্যকরী জরায়ু থাকে, যা প্রজননের সময় সমানভাবে ভূমিকা রাখে। প্রতিটি জরায়ু 2টি ভাগে বিভক্ত থাকে এবং প্রতিটির ভেতর আলাদা আলাদা প্রকোষ্ঠে ভ্রূণ থাকে। গর্ভধারণের শুরুর দিকে ভ্রূণগুলি এক একটি কুসুমের থলি থেকে পুষ্টি গ্রহণ করে। এই কুসুমের থলিকে বলে ইয়ক স্যাক, যা প্রাথমিক অবস্থায় ভ্রূণটি খেয়ে বড় হয়। যখন এই কুসুম শেষ হয়ে যায়, তখন খালি থলি সংকুচিত হয়ে মা হাঙরের জরায়ুর দেয়ালের সাথে যুক্ত হয়ে প্লাসেন্টা বা গর্ভফুল গঠন করে। এর ফলে বাচ্চা সরাসরি মায়ের রক্তপ্রবাহ থেকে পুষ্টি ও অক্সিজেন পায়। আর পূর্ণ বিকাশ শেষে স্ত্রী হাঙর সমুদ্র তীরের কাছাকাছি বা উপকূলীয় অগভীর জলরাশিতে গিয়ে জীবন্ত বাচ্চা প্রসব করে, যেখানে বেশি খাবার থাকে এবং বড় শিকারী প্রাণীদের হাত থেকে রক্ষা পাওয়া যায়। এই নিরাপদ এলাকাগুলো নার্সারি হিসেবে কাজ করে, আর হাঙরের বাচ্চাদের পাপস বলা হয়। তা থেকে বাচ্চা জন্ম দেওয়ার নিরাপদ এলাকাকে পাম্পিং গ্রাউন্ড বলা হয়। তবে জন্মের পরপরই হাঙরের বাচ্চাগুলো সম্পূর্ণ স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। ব্ল্যাকটিপ হাঙরের একটি বিশেষ বৈশিষ্ট্য আছে, তা হলো স্ত্রী হাঙর বাচ্চা জন্ম দেওয়ার সময় ঠিক সেই একই নার্সারি বা পাম্পিং গ্রাউন্ডে ফিরে আসে, যেখানে তারা নিজেরা জন্মেছিল। বিশ্বের বিভিন্ন স্থানে এদের নির্দিষ্ট কিছু পাম্পিং গ্রাউন্ড বা নার্সারি রয়েছে, যেমন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টেরাসিয়া বে, পাইন আইল্যান্ড সাউন্ড, দক্ষিণ ক্যারোলিনার বুলস বে, ব্রাজিলের উপকূলীয় অঞ্চল পন্টাল দো পারানা, দক্ষিণ আফ্রিকা মোজাম্বিক উপকূল এবং অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় অগভীর এলাকা। আশ্চর্যের বিষয় হলো, পুরুষ হাঙরের অনুপস্থিতিতে স্ত্রী ব্ল্যাকটিপ হাঙর যৌন মিলন ছাড়াই গর্ভধারণ করতে পারে, যাকে বলে পার্থেনোজেনেসিস প্রক্রিয়া, যা আবার অযৌন প্রজনন বা এসেক্সুয়াল রিপ্রোডাকশনের একটি রূপ। সাধারণত পুরুষ সঙ্গীর অভাব দেখা দিলে কিংবা প্রতিকূল অবস্থায় টিকে থাকার কৌশল হিসেবে এরা এই পদ্ধতি বেছে নেয়। পার্থেনোজেনেসিস প্রক্রিয়াকে কুমারী জন্ম বা ভার্জিন বার্থ বলা হয়, যা মূলত গ্রিক শব্দ পার্থেনোস এবং জেনেসিস শব্দ দুটি থেকে এসেছে। এর মধ্যে পার্থেনোস অর্থ কুমারী এবং জেনেসিস অর্থ সৃষ্টি। এই প্রক্রিয়ায় নিষেক ছাড়াই ডিম্বাণু ভ্রূণে এবং ডিম্বক বীজে পরিণত হয়। 1740 সালে সুইস প্রকৃতিবিদ ও দার্শনিক চার্লস বনেট প্রথম এফিড পতঙ্গের মধ্যে নিষিক্তকরণ ছাড়া প্রজনন প্রক্রিয়া প্রথম পর্যবেক্ষণ করেন এবং প্রমাণ করেন যে স্ত্রী পোকা পুরুষ ছাড়াই বংশবৃদ্ধি করতে সক্ষম, যার দ্বারা অযৌন প্রজনন প্রক্রিয়া নিয়ে গবেষণার ভিত্তি তৈরি হয়। এই পার্থেনোজেনেসিস প্রক্রিয়া উদ্ভিদ পতঙ্গ থেকে শুরু করে কিছু মেরুদণ্ডী প্রাণীর মধ্যে দেখা যায়। এর মধ্যে কিছু প্রজাতির ছত্রাক, মৌমাছি, পিঁপড়া, বোলতা বা ভীমরুল, মাকড়সা, এফিড বা জাপ পোকা, কিছু প্রজাতির টিকটিকি, সাপ, ক্রাস্টেশন যেমন চিংড়ির মধ্যে আর্টেমিয়া বা ব্রাইন শ্রিম্প, লবস্টারের মধ্যে মার্বেল ক্রেফিশ বা মার্মোর ক্রেপস, জলমাছি হিসেবে পরিচিত ডাফনিয়া ম্যাগনা, ওফিডিয়াস্টার গ্রানিফার প্রজাতির স্টারফিশ, হ্যামারহেড শার্ক সহ কয়েকটি প্রজাতির হাঙর, উভচর প্রাণী যেমন কমোডো ড্রাগন, কুমির এবং পাখি যেমন ক্যালিফোর্নিয়া কন্ডর, জেব্রাফিঞ্চ, কবুতর ও টার্কির ক্ষেত্রে এই প্রক্রিয়া দেখা যায়। বলা হয়, পাখিদের ক্ষেত্রে পার্থেনোজেনেসিসের মাধ্যমে জন্ম নেওয়া শাবকরা সবসময় পুরুষ হয়ে থাকে। তবে স্তন্যপায়ী প্রাণীদের যেমন মানুষের ক্ষেত্রে জিনগত জটিলতার কারণে প্রাকৃতিকভাবে এই প্রক্রিয়ায় সন্তান জন্ম দেওয়া সম্ভব নয়। অতিরিক্ত মাছ ধরা, জলবায়ুর পরিবর্তন, পরিবেশ দূষণ ও বিশ্ববাজারে ব্যাপক চাহিদা থাকায় ব্ল্যাকটিপ হাঙর হুমকির মুখে। এর শরীরের বিভিন্ন অংশ নানা কাজে ব্যবহার করা হয়, যেমন এর মাংস সুস্বাদু এবং উচ্চমানের প্রোটিন সমৃদ্ধ হওয়ায় খাদ্য হিসেবে ব্যাপক ব্যবহৃত হয়। আটলান্টিক ও মেক্সিকো উপসাগরে এদের মাংসের জন্য শিকার করা হয়, যা মার্কিন যুক্তরাষ্ট্রে জনপ্রিয় সিফুড।
সেখানে এর মাংস সাধারণত ফ্রাইড, গ্রিলড সহ বিভিন্ন পদে রান্না করে খাওয়া হয়। তাছাড়া ব্রাজিল, ভারতের কিছু অংশ, ইয়েমেন, আইসল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন এবং জাপান সহ বেশ কিছু দেশে এর মাংস খাওয়া হয়। এই হাঙরের পাখনা অত্যন্ত মূল্যবান, যা বিখ্যাত শার্ক ফিন স্যুপ তৈরির প্রধান উপকরণ। পূর্ব এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ যেমন চীন ও তাইওয়ানে ঐতিহাসিকভাবে এই স্যুপের ব্যাপক প্রচলন রয়েছে। সেখানে বিয়ে, রাজকীয় ভোজ, নতুন বছর উদযাপন এবং মর্যাদার প্রতীক হিসেবে পরিবেশন করা হয়। এছাড়া থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া এবং সিঙ্গাপুরে এই খাবারের চাহিদা অনেক। হাঙরের লিভারের তেল বহু শতাব্দী ধরে নর্ডিক জেলে এবং স্ক্যান্ডিনেভিয়ান জনগোষ্ঠীর মানুষ ব্যবহার করত। বিশেষ করে নরওয়ে, সুইডেন এবং আইসল্যান্ডের উপকূলীয় অঞ্চলে সুস্থতা বৃদ্ধি, ছোটখাটো কাটাছেঁড়া, পুড়ে যাওয়া, দীর্ঘস্থায়ী ক্ষত নিরাময়, শ্বাসযন্ত্র এবং ত্বকের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে কাজে লাগানো হতো। জাপানেও এই তেল ব্যবহার হতো, যা জীবনশক্তি বৃদ্ধি এবং সংক্রমণ থেকে রক্ষা করে বলে মনে করা হতো। তবে ব্ল্যাক টি হাঙরের যকৃত বা লিভার থেকে প্রাপ্ত তেলে ভিটামিন এ, ডি, স্কোয়ালিন, অ্যালকাইলগ্লিসারল ও ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড থাকে। এই তেল দিয়ে ওষুধ তৈরি, কসমেটিক্স এবং সম্পূরক খাদ্য যেমন সাপ্লিমেন্ট তৈরি করা হয়। হাঙরের তেলে থাকা অ্যালকাইলগ্লিসারল শরীরের শ্বেত রক্তকণিকা ও প্লাটিলেটের সংখ্যা বাড়িয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করে। এটি ক্যান্সার চিকিৎসায়, কেমোথেরাপি এবং রেডিয়েশন থেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া কমাতে সহায়তা করতে পারে। এছাড়া অ্যান্টি ক্যান্সার বৈশিষ্ট্যের টিউমার বৃদ্ধি রোধ করতে সহায়ক হতে পারে বলে ধারণা করা হয়। এতে থাকা ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড হার্টের রোগ ও প্রদাহজনিত সমস্যা কমাতে সাহায্য করে। এই তেলে থাকা স্কোয়ালিন ক্ষত কিংবা দাগ নিরাময় এবং ত্বকের আর্দ্রতা ধরে রাখতে কার্যকর, তাই কসমেটিক্স বা প্রসাধনী তৈরিতে ব্যবহার করা হয়। স্কোয়ালিন অ্যান্টি এজিং ক্রিম, লিপস্টিক এবং লোশন তৈরিতে ব্যাপক ব্যবহার করা হয়। যদিও আমাদের ত্বক এই স্কোয়ালিন প্রাকৃতিকভাবে তৈরি করে, তবে বয়স বাড়ার সাথে সাথে এর উৎপাদন কমতে থাকে। বলা হয় আমাদের ত্বকের প্রাকৃতিক তেল বা সিবামের প্রায় 13% স্কোয়ালিন। এছাড়া স্কোয়ালিন ভ্যাকসিন বা টিকা যেমন ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু ভ্যাকসিন এবং সম্পূরক খাদ্য তৈরিতে ব্যবহার করা হয়। হাঙরের তেলের জন্য পৃথিবীব্যাপী 60টিরও বেশি প্রজাতির হাঙর শিকার করা হয়, যার মধ্যে 26টি প্রজাতি এখন বিলুপ্তির সম্মুখীন, যা আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ ইউনিয়ন বিলুপ্তির ঝুঁকিতে আছে বলে তালিকাভুক্ত করেছে। ফরাসি সমুদ্র সংরক্ষণ সংস্থা ব্লুমের এক প্রতিবেদন অনুযায়ী স্কোয়ালিনের বার্ষিক চাহিদা মেটাতে বছরে 30 থেকে 60 লাখ হাঙর গভীর সমুদ্র থেকে শিকার করা হয়। আর তা থেকে উৎপাদিত স্কোয়ালিনের শতকরা 90% কসমেটিক্স বা প্রসাধনী তৈরিতে ব্যবহার করা হয়। তাই বলা হয় আপনার সানস্ক্রিন, লিপস্টিক, ফাউন্ডেশন, লোশন কিংবা অন্যান্য প্রসাধনীর পেছনে হয়তো একটি হাঙরকে তার প্রাণ দিতে হয়েছে। তবে সব সানস্ক্রিন, লিপস্টিক ও লোশন যে হাঙর থেকে প্রাপ্ত স্কোয়ালিন দিয়ে তৈরি তা নয়। অনেক পণ্য উদ্ভিজ উৎস যেমন জলপাইয়ের তেল, আখের রস ও চালের তুষ থেকে প্রাপ্ত স্কোয়ালিন দিয়ে তৈরি করা হয়। তাই কেনার সময় ভিগান লোগো, শার্ক ফ্রি এবং প্ল্যান্ট বেসড লেখা দেখে কিনুন। এতে হাঙর থেকে প্রাপ্ত স্কোয়ালিন দিয়ে তৈরি পণ্যের বিক্রি যেমন কমে যাবে, তেমনি বিশ্বব্যাপী হাঙর শিকার কমবে। বলি হাঙর বা
ব্ল্যাক টিপ হাঙরের চামড়া প্রক্রিয়াজাত করে উন্নত মানের চামড়াজাত পণ্য তৈরি করা হয়, যেমন মানিব্যাগ, জুতা ও ঘড়ির বেল্ট তৈরিতে। তবে ব্ল্যাক টিপ হাঙরের কম প্রজনন হার এবং জেলেদের কাছে উচ্চ মূল্যের ভিত্তিতে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার বা IUCN ভালনারেবল হিসেবে তালিকাভুক্ত করেছে, যার অর্থ হল এই প্রজাতিটি বন্যপ্রাণীতে বিলুপ্তির উচ্চ ঝুঁকির সম্মুখীন। বাংলাদেশে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী এই হাঙর শিকার বা কেনাবেচা একটি দণ্ডনীয় অপরাধ। এতে 1 বছরের কারাদণ্ড অথবা 50,000 টাকা জরিমানা কিংবা উভয় দণ্ড দেওয়ার বিধান রয়েছে। ব্ল্যাক টিপ হাঙর আমাদের জন্য খুবই উপকারী। এরা সমুদ্রের খাদ্য শৃঙ্খল নিয়ন্ত্রণ রাখে, যার ফলে কোনো নির্দিষ্ট প্রজাতির আধিক্য ঘটে না। এরা দুর্বল ও অসুস্থ মাছ শিকার করে, ফলে মাছের জনসংখ্যার মধ্যে রোগ ছড়িয়ে পড়ে না। হাঙর সামুদ্রিক কচ্ছপ এবং সিকাউয়ের মতো প্রাণীদের গতিবিধি নিয়ন্ত্রণ করে। এতে প্রবাল প্রাচীর এবং সমুদ্রতলের ঘাস অতিরিক্ত খাওয়া থেকে রক্ষা পায়, যার ফলে সমুদ্রের কার্বন ধরে রাখার ক্ষমতা বৃদ্ধি পায় এবং জলবায়ু পরিবর্তনে ইতিবাচক প্রভাব পড়ে। হাঙর সমুদ্র তলাদেশের পুষ্টি উপাদান স্থানান্তরে কাজ করে। এদের উপস্থিতির কারণে সাগরে একক কোনো প্রজাতি আধিপত্য বিস্তার করতে পারে না। এতে বিভিন্ন ধরনের প্রজাতির সহাবস্থান বা জীববৈচিত্র্য নিশ্চিত করে। হাঙর ছাড়া সমুদ্রের খাদ্য শৃঙ্খল ভেঙে পড়তে পারে, যা শেষ পর্যন্ত মাছের উৎপাদন হ্রাস এবং সামুদ্রিক পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটাতে পারে। তাই সমুদ্রকে সুস্থ রাখতে হাঙর সংরক্ষণ জরুরি। কত কেজি হবে? 10-12 কেজি। এই কাটা মাছ খেতে খুবই সুস্বাদু। জেলেরা এই মাছ খেতে পছন্দ করেন। অনেক সময় জালে ধরা পড়লে তীরে নিয়ে বিক্রি না করে বাড়িতে থাকা পরিবারের সদস্যদের জন্য নিয়ে যান। তো সকালে জাল টানা শেষ হবার পর মাছ বরফে রেখে আবার শুরু হলো গভীর সাগরের উদ্দেশ্যে যাত্রা। আশানুরূপ মাছ পেতে নীল বাড়িনিধির মাঝে এ যাত্রা আমার কাছে যেন দিগ্ভ্রান্তের মতো। দুহাতে ব্যস্ত জেলে, ঢেউতালে আপন মনে। ট্রলারের মাঝি আসনে সবুজ ভাই হালবা চুকান ধরেছেন সোজা দক্ষিণে। এদিকে বাকিরা সকালের খাবার খেলেও আমি এখনো খাইনি, তাই খেতে বসেছি। সকালের খাবার হচ্ছে ইলিশ মাছ আর হচ্ছে গরম ভাত। রাতেও ইলিশ খেয়েছিলাম, এখনও হচ্ছে ইলিশ। আমাদের বাবুর্চির রান্না খুবই মজার। শালম ভাই যে কত সুন্দর করে রান্না করেন, না খেলে বোঝা যাবে না যে কত ভালো হয় তার রান্না। খাওয়ার পর মনে হয় যে না, ইলিশ খেয়েছি, সারা জীবন মনে রাখার মতো করে রান্না। তো যাই হোক, খাবো। বিসমিল্লাহ। খুবই মজার। সবাই খেয়ে নিয়েছে, তো আমি একটু দেরি করে ফেলেছি, ঘুমিয়েছিলাম, তো সে কারণে উঠতে পারিনি। আর রাতেও দেখা যায় অনেক রাতে ঘুমিয়েছি,
ওনারা রাতে জাল ফেলেছেন, এরপরে সকালে মাছ ধরেছেন আবার, তো বেশ ভালো কিছুই মাছ পেয়েছেন। এখন হচ্ছে আমরা সোয়াস অফ নো গ্রাউন্ডের দিকেই যাচ্ছি। সেখানে গিয়ে তার কাছাকাছি এলাকায় তারা জাল ফেলবেন, যদিও সোয়াস অফ নো গ্রাউন্ডে জাল ফেলা নিষেধ। তো যাই হোক, এই যে খাচ্ছি, সকালবেলায় সাগরের মধ্যে নীল পানি, চারপাশে দেখেন অথই জল, তার মধ্যে আমাদের ট্রলার চলছে আর আমি বসে বসে খাচ্ছি, অন্যরকম এক মজা। একটু মাছ নিব, এই ইলিশে যদিও একটু কাটা, তাই একটু বাছাই করেই খেতে হবে। খুবই মজার, খুবই মজার। এই যে ইলিশ, যতবারই খাবার মুখে দেই ততবারই যেন স্বাদে ভরপুর, এরকম। বাঙালির পছন্দের মাছ হচ্ছে ইলিশ। দু একজন আছেন যারা ইলিশ খান না, যেমন গতকাল একজনকে দেখলাম, উনি মানে এত পরিমাণে ইলিশ খেয়েছেন যে এখন আর তার খেতে ইচ্ছা করছে না, এরকম আছেন দু একজন। সোয়াচ অফ নো গ্রাউন্ডের দিকে গেলে হয়তো আমরা ভালো কিছু দেখতে পারি। অনেক সময় আপনার এই চলতি পথে ডলফিন দেখা যায় এবং ট্রলারের সামনে সামনে ডলফিন দৌড়ায়। চলতি পথে ঢেউয়ের কারণে খাবার খাওয়া দায়, তারপরও এই পরিবেশে টিকে থাকতে খেতে হবে। সাগরে একটু ঢেউ, তো বসে থাকা যাচ্ছে না। সকালে ইলিশ ভাজা, খুবই সুস্বাদু খেতে। আলম ভাইও খাচ্ছে, সে সম্ভবত পান্তা বানিয়ে খাচ্ছে খাবার। শাহ আলম ভাই খুবই ভালো মানুষ, সর্বদাই হাসি খুশি, যেমন রান্নার হাত তেমনি দায়িত্বশীল। সবাইকে খাবার খাইয়ে তিনি এইমাত্র খেতে বসেছেন। গত রাতে যে ইলিশ পড়েছিল, সেই ইলিশ হচ্ছে সকালে রান্না করেছে, তাজা ইলিশ। এবং গত রাতে কিন্তু আমরা দেখেছিলাম বড় বড় ইলিশ জালে উঠেছে অনেকগুলি, ইলিশের ঝাঁক, তো সেখান থেকেই রান্না করেছে। আজকে আমরা মনে করেছিলাম আসার আগে আবহাওয়া খুবই খারাপ থাকবে, কারণ দেখেছিলাম আপনার বাতাসের গতিবেগ থাকতে পারে প্রায় 31 কিলোমিটার। আসার পরে যেটা দেখলাম যে আসলে অতটা না, আমরা অনেকটা ভয়েই ছিলাম বলা চলে, কারণ সাগরে এখন হচ্ছে ওনারা বলে ডালার গুণ, মানে হচ্ছে কম পানি থাকে এই সময়। গতকাল রাতে মাঝির সাথে কথা হলো, উনি বললো যে এই ডালার গুণে আপনার ঢেউ একটু কম দেখা যায়, কিন্তু যদি জোবা হতো, জোবা মানে যখন পানি বেশি থাকে তখন হচ্ছে আপনার ঢেউটা এই সামান্য এখন যে বাতাস রয়েছে তাতে ওনারা এখানে ফিশিং করতে পারতেন না। তো ওনারা আসার পরে ফিশিং করতে পারছেন, এটাই অনেক বড় কিছু। যাই হোক, সময়টা বেশ ভালোই কাটছে সব মিলিয়ে। আর সকাল উঠে খুব সুন্দর একটা পরিবেশ, ঘুম থেকে উঠে বেশ ফুরফুরে একটা মেজাজ নিয়েই আর কি আমরা সামনে এগুচ্ছি সবাই। এটা একটা তো আপনার খুব শক্ত করে বসতে হবে। আর এই যে হলা মাঝি, তিনি ট্রলার চালাচ্ছেন। আমরা ওনার কাছ থেকে পরে গল্প শুনবো, ওনাদেরও অনেক গল্প আছে, যেগুলি হচ্ছে সাগরে এসে ট্রলার ডুবে গিয়েছিল, তারপরে তারা সারভাইভ করেছেন, এরকম গল্প আছে ওনাদের। তো সে গল্পগুলিও আমরা পরে শুনবো। সামনে বাম পাশে থাকা ট্রলারের জেলেরা একসাথে তীর থেকে সাগরে এসেছিল। তারা আমাদের সাথেই গভীর সাগরে মাছ ধরতে যাচ্ছেন।
চলতে চলতে আমরা উপকূল থেকে বঙ্গোপসাগর মাঝে প্রায় 109 কিলোমিটার দূরে চলে এসেছি। এখানে জেলেরা কিছুটা জাল ফেলে ট্রলার নোঙর করবেন, কেননা গভীর সাগরে নোঙর ফেলা যায় না, তাই পানিতে খানিকটা জাল পেতে রেখে জেলেরা নোঙর হিসেবে ব্যবহার করবেন। এতে অনেকটা মাটিতে নোঙর ফেলার মতোই কাজ করে, যদিও স্রোত কিংবা জোয়ার ভাটার টানে এই পেতে রাখা জালসহ ট্রলার স্রোতের অনুকূলে ভেসে যায়, কিন্তু তা খুবই ধীর গতিতে। এই জাল পেতে নোঙর না করলে ট্রলার স্রোত ও ঢেউয়ের চাপে আরও দ্রুত ভেসে যায় এবং ইঞ্জিন বন্ধ থাকা অবস্থায় ঢেউয়ের মাঝে ট্রলার ডুবে যাওয়ারও শঙ্কা থাকে। এজন্য গভীর সাগরে এভাবে জাল ফেলে ট্রলার নোঙর করে রাখেন জেলেরা। যদিও বৈরী আবহাওয়া, বাতাসের বেশি গতিবেগ ও সাগরে বেশি ঢেউ থাকলে জাল ফেলে নোঙর করার এই পদ্ধতি কাজ করে না। এতে মাঝে মধ্যে পানিতে নোঙর হিসেবে জেলেদের পেতে রাখা জাল ছিঁড়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয়। দেখুন কত স্বচ্ছ পানি, ইচ্ছে করছে এখানে নেমে পড়ি। তীর থেকে একই সাথে সাগরে আসা আরও একটি ট্রলার আমাদের এখানে এসেছে। এই এলাকা মূলত সাগর মাঝে জেলেদের ভাসমান নোঙর গ্রাম। এখানে অবসরে জেলেরা তাদের নিজ নিজ ট্রলার নোঙর করেন। এদিকে হলামাঝি জলিল ফরায়েজি ট্রলারের পজিশন ঠিক করছেন, যাতে নোঙর হিসেবে পেতে রাখা জাল পেঁচিয়ে না যায়। তো এই হলো জেলেদের নোঙর গ্রাম। এখানে আমাদের চারপাশে জেলেদের অনেক ট্রলার দেখা যাচ্ছে। কোনো কোনো জেলে আমাদের আগে মাছ ধরে এসে ট্রলার নোঙর করেছেন, কেউ আবার মাছ ধরা শেষ করে ট্রলার নোঙর করতে এসেছেন। সাগর মাঝে এরকম হাতে গোনা 3 থেকে 4টি নোঙর গ্রাম রয়েছে, যেখানে আসলে আপনি গভীর সাগরে মাছ ধরতে আসা জেলেদের অনেক ট্রলার দেখতে পাবেন। এখানে পটুয়াখালী জেলা ছাড়াও বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, ভোলা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার সহ বিভিন্ন এলাকার জেলেরা এসে তাদের ট্রলার নোঙর করেন। এই নোঙর গ্রামে আসলে জেলেরা বিশ্রাম নেয় ও জাল বুনন কাজ করার পাশাপাশি হইহুল্লোড় কিংবা আনন্দ উল্লাস করে সময় পার করেন। এখন সাগরে অনেক ঢেউ, তাই দূরত্ব রেখে বেশিরভাগ ট্রলার নোঙর করা হয়েছে। তবে কিছু সংখ্যক ট্রলার ভিন্ন ভিন্ন ট্রলারের সাথে দূরত্ব রেখে দড়ি বেঁধে নোঙর করা হয়েছে। সাগরে ঢেউ না থাকলে এই নোঙর গ্রামের জেলেরা দল বেঁধে একাধিক ট্রলার পাশাপাশি নোঙর করে একত্রিত হয়ে গল্প, আড্ডা, এমনকি গান বাজনার আসরে মেতে ওঠেন। সাথে থাকে সামুদ্রিক নানা ধরনের সুস্বাদু মাছ ভাজা খাওয়ার পর্ব। দেখুন এই ট্রলারের জেলেরা মাছ ধরে ফিরেছে। এখন পছন্দমতো জায়গায় গিয়ে ট্রলার নোঙর করবেন।
এদিকে সারি সারি ট্রলার নোঙর করা। আমাদের চারপাশে অন্তত 50টির বেশি ট্রলার নোঙর করা রয়েছে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।